সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর নিয়ে আজকেও আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছু ফান্ডামেন্টাল স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করতে হাজির হয়েছি। আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আর আমার এই আলোচনাটা এখান থেকে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এবং রিসার্চ থেকে করা। আমার এই আলোচনা থেকে সরাসরি কেউ বাই বা সেল করার জন্য প্রলুব্ধ হবেন না বা চিন্তা করবেন না। শুধুমাত্র আপনার নিজস্ব চিন্তা চেতনা এবং আপনার অভিজ্ঞতা দিয়ে যদি কোনো স্টকে আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু সেখান থেকে বেশি প্রফিট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অন্য কোনো ব্যক্তি বা থার্ড পার্সনের পরামর্শে কখনো বিনিয়োগ করবেন, এতে কিন্তু আপনার বিনিয়োগ ভুল পথে পরিচিত হতে পারে এবং আলটিমেটলি কিন্তু আপনি লুজার হতে পারেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি প্রথমে যে স্টকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংক। তো আপনাদের মাঝ থেকে বেশ কয়েকজন বন্ধুগণ কে ইনবক্স করেছিলেন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক নিয়ে একটু আলোচনা করে, পাশাপাশি আরো কিছু স্টক নিয়ে আলোচনা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। মনোযোগ সহকারে যদি না টেনে যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আমার মনে অনেক ভালো এখান থেকে মেসেজ নিতে পারবেন। আর স্কিপ করে দেখলে হয় কি, অনেক মেসেজ দেখা যাচ্ছে অনেক ইম্পর্টেন্ট কথা মিস করে যান, তাহলে কিন্তু আসলে ওরকম হয়তো আপনি নাও বুঝতে পারেন। সেই জন্য রিকোয়েস্ট করবো যে আপনি ভিডিওটি আপনার মতো করে ভালোভাবে যদি দেখেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কিছু মেসেজ নিতে পারবেন। ওকে, যে কথা বলছিলাম, ব্র্যাক ব্যাংক হচ্ছে ব্যাংক সেক্টরের একটা ক্যাটাগরি স্টক এবং এটা ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে যে 52 উইকস এর হাইয়েস্ট লেভেলের কাছাকাছি কিন্তু চলে আসছে, যদিও কিন্তু এটার কিন্তু মুভমেন্ট এখনো বেটার ফর্মে আছে। তার আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে যে এই স্টকটির Q2 ইপিএস কিন্তু ভালো আসছে এবং তার নেট অপারেটিং ক্যাশ ফ্লোটাও ভালো আছে। তার ডিভিডেন্ড হিস্ট্রিতে আমরা জানি এটা, যদি ডিভিডেন্ডটা এখনো ভালো না, বাট একটা ভালো একটা স্টক হিসাবে ব্যাংক সেক্টরের মধ্যে আমরা সবাই জানি। এখানে ফরেনাররা কিন্তু নিউলি ইনভেস্ট করতেছেন, ইনস্টিটিউট এবং পাবলিক কিন্তু এখান থেকে কিছু শেয়ার উড্ডু করতেছে, সেল করে দিচ্ছে। তো এই ছিল হচ্ছে মোটামুটি একটা নিউজ। এখন আমরা দেখবো যে তার চার্টে চলে এসে আমরা চার্টে আমরা যদি একটু ফোকাস করি, প্রথমে দেখবো যে আরএসআইটা কিন্তু এখানে যদি আমরা একটু খেয়াল করি, আরএসআইটা কিন্তু 79.57 এর মধ্যে মুভ করতে এবং একটু কিন্তু মনে হচ্ছে যে ডাউন ট্রেন্ড যাওয়ার একটা প্ল্যান করতেছে। এখন আমরা দেখবো যে এমএসসি হিস্টোগ্রাম বার কি বলে। এমএসসি হিস্টোগ্রাম বারটা কিন্তু অলরেডি কিন্তু আপ রাইজিং অবস্থায় আছে। এই এই অবস্থায় মানে ভালো ভলিউমে কিন্তু মুভমেন্ট করতেছে এবং এটা কিন্তু এমএসসি ক্রসওভার হয়ে গেছে। তার মানে হচ্ছে কিন্তু স্টকটি আরো কিছুদিন হয়তো একটু মুভমেন্টে যাবে, তারপর হয়তো একটা আমরা রিভার্সাল ট্রেন্ড দেখতে পাবো। আজকে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটা এখানে শো করেছে, এটা কিন্তু একটা হচ্ছে ইনডিসিভ ক্যান্ডেল, অর্থাৎ এটা আগামীকালকে বাড়তেও পারে আবার ডাউন ট্রেন্ডও আসতে পারে। তবে ভলিউম যেহেতু গতকালকে তুলনায় কম, সেক্ষেত্রে একটু কনফিউশন জায়গা। আরেকটা ব্যাপার হচ্ছে যে আসলে এই পরপর তো ভালো ভলিউমে কিন্তু টার্নওভার, যার ফলে এখানে কিন্তু সেলস একটা থাকতেই পারে। এটা ওরিড হওয়ার কিছু নেই। তবে অ্যাকর্ডিং টু টেকনিক্যাল অ্যানালাইসিসে আমি দেখতে পাচ্ছি যে স্টকটি কিন্তু 81 টাকা 80 পয়সা এই লেভেলটাতে কিন্তু আমরা যদি একটু ফোকাস করি, এখানে একটু যদি ফোকাস করি যে আসলে তার রেজিস্ট্যান্সটা কোথায়, এই যে 81 টাকা 80 পয়সা হচ্ছে তার বর্তমান রেজিস্ট্যান্স। যদি ব্র্যাক ব্যাংক আগামী কালকে বা পরশু দিনের মাঝে 81 টাকা 80 পয়সা ওটাকে ওভারকাম করতে পারে, তাহলে কিন্তু নিশ্চিন্তে চলে যাবে হচ্ছে 85 টাকা লেভেলে। এই যে লেভেলটাতে আমি দেখা যাচ্ছে যে এই লেভেলটাতে কিন্তু সে চলে যাবে। এখান থেকে এটাকে ওভারকাম করে 90.5 অর্থাৎ 90 টাকা পর্যন্ত কিন্তু যাওয়ার যথেষ্ট পসিবিলিটিস রয়েছে এই ব্র্যাক ব্যাংকের। আমি ইলেবরেটলি যেতে চাচ্ছি না, তো আমি একটা মেসেজ দিতে চাচ্ছি আপনাকে যে আর বর্তমান লেভেল থেকে এই স্টকটি একটা 5 কেজি ক্যান্ডেল, এটা কিন্তু ভালো একটা ক্যান্ডেল, যেহেতু এখন আমরা সমগ্রভাবেই দেখতে পাচ্ছি যে এখন কিন্তু ভালো একটা ইনভেস্টের একটা পরিবেশ তৈরি হয়েছে। সেক্ষেত্রে স্টকটি 81 টাকা 80 পয়সার মধ্যে যাবে। যাওয়ার পর যদি এটাকে ওভারকাম করতে পারে দেন কিন্তু 90 টাকা 50 পয়সার মতো যাওয়ার যথেষ্ট তার স্কোপ আছে। তারপরে কিছুটা তো আপনার কারেকশন মুডে এসে কিন্তু এভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু হাই ক্রিয়েট করে আরো 100 উপরে যাওয়ার সম্ভাবনা আছে। এই ছিল ব্র্যাক ব্যাংক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করা। আর নেক্সট স্টকটি হচ্ছে সিটি ব্যাংক। তো সিটি ব্যাংক যাওয়ার আগে আমরা সিটি ব্যাংকের যদি ফান্ডামেন্টাল একটু দেখে আসি। তো মোটামুটি তার
যেটা দেখা যাচ্ছে যে ওটা গ্রোথ ঠিক আছে, একাডেমিক ব্যাংক আমরা জানি। আবার তার 52 উইকস হাইয়েস্টে যদি মুভ করি তাহলে 26 টাকা 90 পয়সা, এখানে 25 টাকা 40 পয়সা কিন্তু অলরেডি মুভ করতেছে। তো এক্ষেত্রে সেম সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক একই ধরনের, যেহেতু আপ ট্রেন্ড অবস্থায় আছে সেক্ষেত্রে কিন্তু যেহেতু একটু আরো কিছু বাড়তে পারে। আর এখানে নেট অপারেটিং ক্যাশ ফ্লোটাও ভালো, পজিটিভ সাইন। আর জিপিএস এর কিন্তু গ্রোথ, অর্থাৎ ইপিএস এর গ্রোথ আছে আর ক্যাশ ফ্লোর কিন্তু গ্রোথ আছে, এই কারণে কিন্তু স্টকগুলো কিন্তু মুভমেন্টে যাচ্ছে। আর পাশাপাশি ডিভিডেন্ড ইল্ডও ভালো 4.92%, এটা কিন্তু মিনিমাম 5 থেকে 6 এটা হলে ভালো হয় একটা ডিভিডেন্ড ইল্ডের ক্ষেত্রে। 5 to 6 ইজ বেস্ট, 6 ইজ দ্য বেস্ট তো আসলে না, মানে চলে আর কি। 10, 11, 12 পর্যন্ত তো আছে। তো এনিহাউ আমাদের উদ্দেশ্য এটা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে চার্ট। আর পাশাপাশি ফরেন কিন্তু নিউলি এখানে ইনভেস্ট করতে, ফরেনার ইনভেস্ট এখানে আসছে। সামগ্রিক বা রাজনৈতিক পরিবেশটা ভালো হতে কিন্তু এখন অনেক স্টক কিন্তু ফরেনাররা কিন্তু নতুন এন্ট্রি নিবে, এতে করে কিন্তু মানি ফ্লোটা কিন্তু বেড়ে যাবে। তো এই ছিল হচ্ছে একটা গ্লান্স। এখন আমরা চার্টে চলে আসি। তো চার্টে আমরা দেখব প্রথমেই হচ্ছে আরএসআই কি মিন করতেছে দেখি। এখানে আরএসআইটা কিন্তু স্পষ্টই দেখাচ্ছে, একটু কিন্তু কার্ভের দিকে মুভ করতেছে। এই যে এই জায়গাটা কিন্তু মিন করতেছে, কিন্তু একটু ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করতেছে। যেহেতু আজকে আমরা দেখতে আর একটা দেখি, পাশাপাশি আমরা যদি এমএসসি হিস্টোগ্রাম বারটার দিকে ফোকাস করি, এটাও কিন্তু ক্রসওভার অলরেডি কিন্তু ক্রসওভার হয়ে গেছে। এখানে এই ক্রসওভার কিন্তু অলরেডি হয়ে গেছে। এখানে আমরা যদি একটু ফোকাস করি এই পাঁচটাতে দেখি যে ক্রসওভার হয়ে গেছে, তার মানে এখানে কিন্তু যদিও খুব বড় একটা বার দেখা যাচ্ছে না, বাট ক্রসওভার হয়ে গেছে। এখন আমরা দেখব, অর্থাৎ দুইটা ইন্ডিকেটর কিন্তু দুই ধরনের মেসেজ দিচ্ছে, তার মানে কনফিউজিং। আজকে আমরা দেখবো যে এখন চার্ট, আজকে যে ক্যান্ডেলটা আসছে চার্টে, সেটা আমরা যদি ফোকাস করি, এটা কিন্তু একটা স্পিনিং টপ, এটা কিন্তু বোঝা যায় সামনে কিন্তু রিভার্সাল ট্রেন্ড একটা আসতেছে। তো এমনিতে কিন্তু আজকে ভলিউমটা কম আসছে গত দিনের তুলনায়, তো একটু সেলসের প্রেসার থাকতেই পারে, এটা তো একটা স্টকের স্বাভাবিক নিয়ম। তো বর্তমান প্রেক্ষাপটে রেটিং অ্যানালিসিস অনুযায়ী আমি দেখতে পাচ্ছি যে সেটা 26 টাকা 70 পয়সা, এই লেভেলটা হচ্ছে তার বর্তমানে তার জন্য হচ্ছে একটা বড় একটা চ্যালেঞ্জ স্টকটির জন্য। 26 টাকা 70 পয়সা পর্যন্ত সে যাবে, এবং 26 টাকা 70 পয়সা এই চ্যালেঞ্জটাকে যদি সে ওভারকাম করতে পারে, তাহলে কিন্তু স্টকটি নতুন একটা লেভেলে চলে যাবে। এবং এইভাবে করে কিন্তু স্টকটি কিন্তু 35 টাকা 20 পয়সা পর্যন্ত যাওয়ার যথেষ্ট তার সম্ভাবনা রয়েছে, এবং এই 35 টাকা 20 পয়সা তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। এটাকে যদি ওভারকাম করতে পারে, দেন হয়তো পরবর্তীতে আমরা আরো হাই হাই দেখব। আপাতত স্টকটি দেখলাম যে 26 টাকা 70 পয়সা, এটি এখানে তার একটা বড় একটা চ্যালেঞ্জ। এটাকে ওভারকাম করে কিন্তু স্টকটি চলে যেতে পারে আপস এন্ড ডাউনস এর মাধ্যমে 35 টাকা লেভেলে যাবে। তো যারা এই স্টকটিতে একটু ধৈর্য ধারণ করতে পারবেন ইনভেস্ট করে, তাহলে কিন্তু আমার মনে হয় এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারে। এই লেভেলগুলোতে, বর্তমান যে লেভেল আছে এই লেভেলগুলোতে, বা আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি একটু ওয়েট করে একটু ভালো একটা সেন্টার পয়েন্ট দেখে বিনিয়োগ করবো, তাও করতে পারেন। তবে কথা একটাই, এই স্টকটি কিন্তু একটু ধৈর্য ধারণ করলে আপনার ভালো প্রফিট দিবে। 35 টাকা 20 পয়সা মতো তার যাওয়ার যথেষ্ট এবিলিটি রয়েছে। এই ছিল সিটি ব্যাংক নিয়ে। নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কনফিডেন্স সিমেন্ট। তারা এই কনফিডেন্স সিমেন্টটা আমরা যাওয়ার আগে আমরা তার ফান্ডামেন্টাল একটু চেক করে আসি। এটা ক্যাটাগরি সিমেন্ট সেক্টরের একটা স্টক, এবং এটা তার কোয়ার্টারলি 3 তে কিন্তু নেগেটিভ আসছে ইপিএস, আর তার মানি ফ্লোটা কিন্তু অনেক বাড়ছে। এটা কিন্তু 10% ক্যাশ দিচ্ছে, এবং তার হাই হচ্ছে 89.7। দেখি মানে এই স্টকটি কিন্তু উপরে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, আরো 64.8 মুভ করতেছে, এবং তার হাইয়েস্ট কিন্তু 89.7, 90 টাকার মতো কিন্তু মুভমেন্টে যাওয়ার সুযোগ আছে তার। আচ্ছা, তারপরে হচ্ছে তার পাবলিক নিউলি এখানে ইনভেস্ট করতেছে, ফরেন কোনো নাই, আর ইনস্টিটিউট এখানে সেল দিচ্ছে, যেটা পাবলিক কিনে নিয়ে যাচ্ছে। তো এখন আমরা দেখবো হচ্ছে চার্টে। চার্টে আসে প্রথমে আমি যে ইন্ডিকেটরটা দেখি ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ, সেটা হচ্ছে আরএসআই। আরএসআই কিন্তু 70 প্লাসে মুভমেন্টে যাচ্ছে। আর পাশাপাশি আমরা এমএসসি হিস্টোগ্রাম বারটা যদি দেখি, এটাও কিন্তু যথেষ্ট আজকে ভালো ভলিউমে কিন্তু এটা ক্রস করে ফেলছে। এমএসসিডি হিস্টোগ্রামের বারটা ক্রস, এমএসসিডি ক্রস ওভার হয়ে গেছে, তার মানে একটা আমরা ভাবতে পারি যে এটা মুভমেন্টে যাচ্ছে, যার ফলে আজকে ভলিউমটা কিন্তু অনেক বেটার, অনেক ভালো ভলিউমে কিন্তু আজকে লেনদেন আসছে। এখানে কনফিডেন্স এটা মিন করে যে এগুলো কিন্তু আসলে আপনারা বুঝেন যে এগুলো কিন্তু হলডেড হওয়ার জন্য, মানে বেশি স্মার্ট মানি এখানে ঢুকে গেলে কিন্তু বড় বোর্ডের ক্যান্ডেলটা আমরা দেখতে পাই, যেমন এইসব জায়গাতে দেখতে অনেক বড় ক্যান্ডেল নিয়ে আসছে। এটা কিন্তু স্মার্ট মানির একটা
প্রিলিমিনারি ধারণা করা যায়। তো সেই পয়েন্ট অফ ভিউতে যে বর্তমানে যে ক্যান্ডেলটা এটা এখানে শুরু করছে এটা কিন্তু ভালো ক্যান্ডেল। যদিও সেলসের প্রেশার আছে, প্রেশার থাকবে কি, যেহেতু উপর লেভেলে চলে গেছে, কিন্তু যারা এই লেভেলগুলোতে বাই করেছিলেন তারা তো একটু সেল দেওয়ার প্ল্যান করতেই পারে। তো এই ক্ষেত্রে স্টকটির সম্ভাব্য যে রেজিস্ট্যান্স লেভেল সেটা 68 টাকা 20 পয়সা, এই যে আগে ড্র করে রেখেছে 68 টাকা 20 পয়সা লেভেলটাকে যদি ক্রস করতে পারে তাহলে কিন্তু স্টকটি একটু অনন্য উচ্চতায় চলে যাবে, সেখানে তার জন্য সম্ভব হচ্ছে 89 টাকা 70 পয়সা, এবং এটাকে যদি ক্রস করতে পারে তাহলে কিন্তু নতুন করে হায়ার হাই ক্রিয়েট করবে। তো বর্তমান মার্কেটে যে মুভমেন্ট তাতে করে কিন্তু 89 টাকা 70 মানে 90 টাকা, এই যে দেখেন 52 হাইস্ট যে লেভেলটা আমরা দেখলাম এখানে, এই যে এটা কিন্তু সম্ভব বর্তমান প্রেক্ষাপটে কিন্তু আমরা এটা ধারণা করতে পারি। সেই ক্ষেত্রে যারা কনফিডেন্স লিমিটে বিনিয়োগ করে আছেন বা করবেন তারা কিন্তু হোপ রাখতে পারেন যে এই স্টকটি কিন্তু 90 টাকায় শীঘ্রই যাবে। তো একটু আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে যাবে। তো যেসব স্টক ভালো স্টকগুলোতে কিন্তু আপনি যদি ধরে রাখতে পারেন তাহলে কিন্তু ভালো বেনিফিট নেওয়া যায়। আর হচ্ছে বেশি ছোড়াছুড়ি করলে কিন্তু আলটিমেটলি কিন্তু খুব একটা প্রফিটেবল হয় না। তো এইসব স্টকগুলোতে যদি কেউ ধরে রাখতে পারে তাহলে কিন্তু তাকে ভালো একটা বেনিফিট পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো গুড স্টক, তো এই জন্যই আমি মনে হলো যে স্টকগুলো নিয়ে আপনাদের কথা বলে আপনার বিনিয়োগে সেটা হেল্প হতে পারে। তাহলে এই হচ্ছে পয়েন্ট যে 80 টাকা 20 পয়সা হচ্ছে কর্পোরেট লিমিটেডের প্রথম রেজিস্ট্যান্স, এটাকে ওভারকাম করতে পারলে কিন্তু স্টকটি আপস এন্ড ডাউনস করে 90 টাকার মধ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট স্টকটি হচ্ছে আনোয়ার গ্যালভানাইজিং। এখন আমরা আনোয়ার গ্যালভানাইজিং এ আমরা এটা দেখব যে আনোয়ার গ্যালভানাইজিং এর আমরা দেখি তার ফান্ডামেন্টালটা। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে এক ক্যাটাগরি একটি স্টক, এটা জুন ক্লোজিং স্টক, এবং হচ্ছে ইম্পর্টেন্ট মেসেজটা হচ্ছে এখানে তার 52x হাইস্ট কিন্তু অলমোস্ট 135 এর মুভ করতেছে 85 এর মধ্যে, তার মানে কিন্তু যথেষ্ট সুযোগ আছে এখনো উপরে যাওয়ার। আর এখানে হচ্ছে আমরা দেখব তার ইপিএস এবং মানি ফ্লো দুটোই কিন্তু এখানে কম আসছে, 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, পাবলিক 1.1% কিন্তু এখানে নতুন করে এন্ট্রি নিচ্ছে। এখন আমরা দেখব হচ্ছে চার্টে চলে আসি, তার মধ্যে প্রথমেই দেখি আমরা আরএসআই তে যদি একটু দেখি, আরএসআই কিন্তু ইউটার্ন নিচ্ছে এখানে, সবাই দেখতে পাচ্ছেন এখানে যে ইউটার্ন নিয়ে নিচ্ছে এই জায়গা থেকে, তার মুভমেন্টে যাওয়ার একটা প্ল্যান আছে। তারপরে আমরা দেখব এটা এখানে পজিটিভ সাইন পেলাম আমরা। পাশাপাশি আমরা দেখব যে এমএসসি হিস্টোগ্রামের বার, এমএসসি হিস্টোগ্রাম বার কিন্তু অলরেডি কিন্তু ট্রাই করতেছে যে একটা ক্রসওভার হওয়ার জন্য, এখানে কিন্তু ক্রসওভার হওয়ার জন্য একটু প্ল্যান করতেছে। তো কিছুদিনের মাঝে কিন্তু ক্রসওভার হওয়ার একটা চান্স থাকবে। তো দুটো ইন্ডিকেটরে কিন্তু আমাদেরকে পজিটিভ সিগন্যাল দিচ্ছে যে আনোয়ার গ্যালভানাইজিং কিন্তু একটা মুভমেন্টে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা চার্টে দেখি কি অবস্থা। চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এই লেভেল যখন ক্রসওভারটা হয়, দেখেন 73 টাকা 20 পয়সা তার বড় ধরনের একটা রেজিস্ট্যান্স ছিল, এই যে এখানে কয়েকবার কিন্তু ট্রাই করতে পারেন যে এখানে এসে কিন্তু, অর্থাৎ অগাস্টের 10 তারিখে 2025 সালে এসে কিন্তু এই রেজিস্ট্যান্সটা ভাঙার পরে কিন্তু এই দেখেন এখানে বড় একটা ভলিউম, তো এখানে কিন্তু ভালো একটা স্মার্ট মানি ঢোকার কারণে কিন্তু সম্ভব হয়েছে এই বাধাটাকে অতিক্রম করা। রেজিস্ট্যান্সটা ভাঙার পরে কিন্তু স্টকটা এখন আস্তে আস্তে কিন্তু এই যে আপের দিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে এই আনোয়ার গ্যালভানাইজিং সম্ভব রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 90 টাকা 89 টাকা 90 পয়সা, এই লেভেলটাকে যদি সে ওভারকাম করতে পারে তাহলে কিন্তু চলে যাবে 110 টাকা 80 পয়সা বা এর উপরে যাবে। তো যারা আনোয়ার গ্যালভানাইজিং এ নিয়ে ইনভেস্ট করবেন আমার মনে হয় আপনারা এই লেভেলটাতে দেখতে পারেন। তার যদি 89 টাকা 90 পয়সা সে ভাঙতে পারে তাহলে কিন্তু 110 টাকা, না হলে কিন্তু 89 টাকা বা 90 টাকা যাওয়ার পর কিন্তু স্টকটা আবার হয়তো যদি না ভাঙতে পারে তাহলে কিন্তু আবার কারেকশন ফেজে 73 টাকা 20 পয়সা পর্যন্ত তার একটা সাপোর্ট আছে, এখান থেকে কিন্তু নতুন করে আবার আপ ট্রেন্ডের একটা প্ল্যান করবে। এই ছিল আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে ডিসকাশন। নেক্সট স্টকটি হচ্ছে বাংলাদেশ অটোকার। তো আমরা অটোকার নিয়ে একটু আমরা ফান্ডামেন্টাল দেখি। ইঞ্জিনিয়ারিং সেক্টরে এক ক্যাটাগরি একটি স্টক, জোন ক্লোজিং এর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার 52x হাইস্ট হচ্ছে 153 টাকা 90 পয়সা, যেখানে 143 টাকা 30 পয়সা, তার মানে এখানে কিন্তু সুযোগ আছে আরো বাড়ানোর। আর আরেকটা মেসেজ হচ্ছে তার ইপিএস এর কিন্তু গ্রোথ আছে এবং মানি ফ্লোটা একটু স্লাইটলি কম আসছে, 2% ক্যাশ দিচ্ছে। এটা হচ্ছে বি ক্যাটাগরি স্টক, মুভমেন্ট ভালো, পাবলিক নতুন করে 0.28 কিন্তু এখানে এন্ট্রি নিচ্ছে। এখন আমরা দেখবো যে চার্টে চলে আসি। চার্টে চলে আসলে প্রথমে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে আরএসআইটা কিন্তু এখনো 70 ক্রস করে নাই, তার মানে কিন্তু মুভমেন্ট করতেছে, এখনো প্ল্যান করতেছে আপে যাওয়ার জন্য, এবং এটা এইভাবে কিন্তু মুভমেন্টে যাচ্ছে। আর পাশাপাশি আমরা দেখবো যে হচ্ছে হিস্টোগ্রামের বারে অলরেডি কিন্তু এটা ডাউন ট্রেন্ড মুখী ছিল, এটা কিন্তু অলরেডি কারেকশন ফেজে আসার জন্য প্ল্যান করতেছিল, কিন্তু ভালো ভলিউমে পাওয়ার কারণে কিন্তু আজকে কিন্তু আবার এটা ইউটার্ন আপ ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করতেছে।
তার মানে হচ্ছে দুটো ইন্ডিকেটর কিন্তু পজিটিভ সাইন দিচ্ছে। এখন আমরা দেখবো হচ্ছে চার্টে, ডে চার্টে যদি দেখতে একটু ফোকাস করি আমরা দেখবো যে স্টকটি কিন্তু সবচেয়ে সম্ভাব্য এখানে যে তার রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 155.80 টাকা। তাই যথেষ্ট একটা বড় ধরনের একটা রেজিস্ট্যান্স ইতিপূর্বে এখানে হবে নাগাদ লস্ট 2023 সালের 12 ডিসেম্বরে এই লাইনে আসছিল 155.80। এই ভ্যালুতে আসার পরে কিন্তু স্টকটি কিন্তু কারেকশন ফেজে চলে যায়। তার মানে 23 সালে আর এখন 25 সাল, তার মানে এখন কিন্তু তার একটা ভালো একটা ফেজে আসছে। আমার মনে হয় এই ধাক্কায় কিন্তু এই রেজিস্ট্যান্সটা ভেঙে স্টকটি নতুন উচ্চতায় যাবে, সেক্ষেত্রে তার 244 টাকা পর্যন্ত যাওয়ার যথেষ্ট পসিবিলিটিস রয়েছে। এটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী করা। এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে। শর্টলি বলতেছি যে 244 টাকা পর্যন্ত তার যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে এই জায়গাগুলোতে, এবং এখান থেকে পরবর্তীতে যাবে। আপাতত এক টানে সে 155.80 যাবে। এখানে যাওয়ার পর যদি ভাঙতে পারে তো ভালো, না একটু আপস এন্ড ডাউনস করে করে কিন্তু স্টকটি 244 টাকায় যাওয়ার যথেষ্ট পসিবিলিটিস দেখা যাচ্ছে। নেক্সট স্টকটি নিয়ে কথা হলো সেটা সোনালী পেপার। সোনালী পেপার নিয়ে কথা বলার আগে এটা ফান্ডামেন্টাল দেখি আমরা। সোনালী পেপার হচ্ছে পেপার এন্ড প্রিন্টিং এক ক্যাটাগরি একটি স্টক, যার আপনার 52 উইকস হাইয়েস্ট হচ্ছে 296 টাকা 60 পয়সা, 281 টাকা মুভ করতে, তার মানে এখনো কিন্তু সুযোগ আছে এখানে কিছু টাকা। আর পাশাপাশি ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে 40%, ডিভিডেন্ড রিল ভালো না 1.42%, কোয়ার্টার 3 ইপিএস এ পজিটিভ আছে, বাট অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু একটু কম আসছে। এখানে ইনস্টিটিউট নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে। তো এখন আমরা দেখবো চার্টে, সোনালী পেপারের চার্টে আমরা আরএসআইটা যদি একটু দেখি, তাহলে আরএসআই কিন্তু একটু নিম্নমুখী একটা প্রবণতা দেখার একটা প্ল্যান করতেছে। তো এই যে এখান থেকে তো দেখা যাক কি হয়। এটা যে কোনো চেঞ্জ হতে পারে, এটা ভলিউমের উপর নির্ভর করে। ভলিউম যদি ভালো হয় তাহলে এগুলো কিন্তু ব্যাপারই না। তারপর আমরা দেখবো এমএসসিডি হিস্টোগ্রামের পার্টটা দেখবো, এটাও কিন্তু দেখাচ্ছে যে একটু কিন্তু হালকা হয়ে আসছে, যে সবুজটা কিন্তু হালকা হয়ে আসতেছে, তার মানে এটাও কিন্তু একটা ভালো সাইন দেয় না। দুইটা সাইনই বলতেছে যে কিন্তু স্টকটি কারেকশন ফেজে আসা যথেষ্ট প্ল্যান করতেছে। এখন আমরা দেখবো হচ্ছে চার্টে। চার্টে আমরা যদি ফোকাস করি তাহলে দেখবো যে স্টকটির যে সম্ভাব্য সামনের যে রেজিস্ট্যান্স পয়েন্টটা সেটা হচ্ছে 337 টাকা। এই জায়গায় 337 টাকা 80 পয়সা। এটা হচ্ছিল কবে লাস্ট দেখি আমরা 2024 সালের জুলাই মাসে কিন্তু 9 তারিখ জুলাই কিন্তু এই জায়গায় এসে কিন্তু অর্থাৎ 237 টাকা 80 পয়সা লেভেলে আসার পরে কিন্তু স্টকটি কিন্তু কারেকশন ফেজ যাবে। দীর্ঘ সময় ধরে কিন্তু কালেকশন হচ্ছে এবং হচ্ছে এই ফেজগুলোতে যারা অলরেডি বিনিয়োগ করেছিলেন তারা কিন্তু এখন ভালো অবস্থানে আছেন এবং যাবে। তো এইটা নিয়ে কথা বলা, আসলে এইগুলো তো ভালো স্টক, তো এগুলোতে ঘোড়ায় বিনিয়োগ করতে পারলে কিন্তু আপনার অনেক বেনিফিট পাওয়া যায়। ওকে, তো এখন হচ্ছে সম্ভাব্য তার রেজিস্ট্যান্সটা হচ্ছে সোনালী পেপারে 337 টাকা 80 পয়সা। এটা এদিকে যাবে, এদিকে যাচ্ছেও সে। তো এদিকে যাওয়ার পর যদি এখান থেকে ওভারকাম করতে পারে তাহলে তো ভালো, আপস এন্ড ডাউনস করবে। 560 টাকা পর্যন্ত সে এই স্টকটা কিন্তু যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর যদি 337 টাকা 80 পয়সার উপরে না যেতে পারে, তাহলে এটা ক্রস ওভার না করতে পারে, রেজিস্ট্যান্স না ভাঙতে পারে, তাহলে কিন্তু এই স্টকটি কিন্তু আপস এন্ড ডাউনস করে একটু কারেকশন ফেজে এসে 164 টাকা লেভেলেও কিন্তু আসবে একটা সময়, কারণ এখানে কিন্তু তার যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। কেন? কারণ হচ্ছে এখানে একটা গ্যাপ রয়েছে। এটা অন্য এক সময় ডিটেইলস আলোচনা করা যাবে। তো এখন অনেকগুলো স্টক নিয়ে কথা বলতে সেগুলো একসাথে করা যায় না। তো এখানে একটা তার 164 টাকা 80 পয়সা পর্যন্ত তার একটা সাপোর্ট সে পাবে। আর এখান থেকে যদি ওভারকাম করে তাহলে 560 টাকা লেভেলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তো যারা সোনালী পেপার নিয়ে নতুন করে ইনভেস্ট করবেন বা যারা আছেন, আমার মনে হয় এই লেভেলগুলোতে আপনারা একটু রিসার্চ করতে পারেন। আপনারা একটা অ্যানালাইসিস করে আপনাদের কাঙ্ক্ষিত যে পয়েন্টগুলো এন্ট্রি নিয়ে বা সেল দিতে পারেন এই লেভেলগুলোতে, তাহলে হয়তো আপনি এখানে ভালো একটা বেনিফিট পাবেন। নেক্সট স্টকটি হচ্ছে বাংলাদেশ বসুন্ধরা পেপার মিলস। এটা আমরা একটু দেখি বসুন্ধরা পেপার মিলসের। হ্যাঁ, আমরা তার ফান্ডামেন্টাল একটু দেখি। এটা এক ক্যাটাগরি একটি স্টক। এটা হচ্ছে পেপার, বসুন্ধরা পেপার মিলস আমরা জানি এটা পেপার এন্ড প্রিন্টিং সেক্টরের। এখানে ইম্পর্টেন্ট যে মেসেজটা সেটা হচ্ছে যে তার বর্তমান যে প্রাইস 38.6, যেখানে 52 উইকসে কিন্তু 48.5, মানে এখানে কিন্তু ভালো একটা সুযোগ আছে, অলমোস্ট 10 টাকা একটা গ্যাপ আছে। আর আরেকটা মেসেজ হচ্ছে যে কোয়ার্টার ইপিএস কিন্তু ভালো আসে নাই এবং কিন্তু মানি ফ্লোটা কিন্তু বাড়ছে আগের তুলনায় বসুন্ধরা পেপার মিলসের। এটা মানি ফ্লোটা বাড়ার কারণে কিন্তু এখন কিন্তু প্রাণ সঞ্চার আসছে। মানি ফ্লো না থাকলে কিন্তু একটা স্টক আসলে শেষ হয়ে যায়। লিকুইডিটির অভাব থাকলে কিন্তু কোনো জায়গায় মুভমেন্ট করা যায় না।
তো যাই হোক, এই স্টকটি শেষ পর্যন্ত মানি ফ্লোটা বাড়ছে, এই জন্য তো একটু ভালো মুভমেন্টও যাচ্ছে। তো এখন আমরা যে প্রথম যে ইন্ডিকেটর দেখবো সেটা কিন্তু হচ্ছে আমাদেরকে দেখে বলতেছে যে এটা কিন্তু হচ্ছে আপ, এটা কিন্তু সুইং দিচ্ছে। তার মানে হচ্ছে একটা আপ ট্রেন্ডে যাওয়ার জন্য যে একটা আপ সুইং করা দরকার সেটা কিন্তু অলরেডি এখানে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এমএসসির হিস্টোগ্রাম বারটা যদি ফোকাস করে, এটাও কিন্তু বেটার পারফর্ম করতেছে এখানে। এটা কিন্তু মনে হচ্ছিল যে ডাউন ট্রেন্ডে যাবে, কিন্তু আজকের যে ভলিউমে কিন্তু আবার নতুন করে আপ ট্রেন্ড হওয়ার জন্য একটা স্বপ্ন দেখাচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে চার্টে যদি আমরা ফোকাস করি, তাহলে যে আগে যে মেসেজটা আমাদের সামনে আসে তার সম্ভাব্য রেজিস্ট্যান্স লেভেলটা হচ্ছে 41 টাকা 40 পয়সা। এই লেভেলটাকে যদি ক্রস করতে পারে তাহলে কিন্তু স্টকটি চলে যাবে 45 টাকায়। এটা টেকনিক্যাল মাধ্যমে করা, এটা এই যে 45 টাকা, এটা কিন্তু এমনি বলা হচ্ছে, রিসার্চ করে বলা হচ্ছে 45 টাকা লেভেলে যাবে। আর একটা হচ্ছে তার সম্ভাব্য রেজিস্ট্যান্স হচ্ছে 41 টাকা লেভেল। এই দুইটা রেজিস্ট্যান্স যদি ওভারকাম করতে পারে তাহলে কিন্তু স্টকটির সামনে কিন্তু আরো অনেক যাওয়ার সুযোগ আছে। এটা হায়ার, এটা কিন্তু অনেক দূর যাবে। এটা এই যে 71 টাকা পর্যন্ত তার যথেষ্ট সম্ভাবনা আছে, এবং এটা যাবেই। 71 টাকা আপনি লিখে রাখেন, এটা হয়তো 2 মাস 3 মাস সময় লাগবে, কিন্তু এটা যাবে, 71 টাকা যাবে। তো রিসার্চ করে আমি বলতেছি। তো সেক্ষেত্রে 45 টাকা হচ্ছে তার সম্ভাব্য ফার্স্ট যে পেস আছে, সেই এখান থেকে যাওয়ার পরে যদি কারেকশন ফিরে এসে নতুন করে আবার হায়ার হাই ক্রিয়েট করে 71 টাকা পর্যন্ত সে যাবে, তারপর তো হায়ার হাই করবে। তো বসুন্ধরা পেপার মিলস নিয়ে যারা আছেন নতুন করে বিনিয়োগ করবেন বা দেখা যাচ্ছে তা বিনিয়োগ করে আছেন, তাহলে কিন্তু একটু ধৈর্য ধারণ করলে কিন্তু আপনারা এখান থেকে ভালো প্রফিট নিতে পারবেন। তো সম্ভাব্য রেজিস্ট্যান্সগুলো বলে দিলাম। তো এখান থেকে আপনারা হয়তো কোনো মেসেজ পাবেন বিনিয়োগ করার ক্ষেত্রে। তো আমার উদ্দেশ্য একটাই থাকে যে আপনাদের বিনিয়োগের কিছু পয়েন্ট আপনাদেরকে ইঙ্গিত দেওয়া, যাতে হয়তো আপনি এখান থেকে বিনিয়োগ করেন। আর অবশ্যই বিনিয়োগ করার সময় ভেবেচিন্তে বিনিয়োগ করবেন, বিনিয়োগ শিক্ষা গ্রহণ করবেন, এবং সাথে স্টপ লস এবং গেইন কতটুকু নিতে পারেন, পার্সেন্ট ফর্ম হোক আর ভ্যালুতে হোক, এটা আপনি সেট করে রাখবেন। তো সেক্ষেত্রে আপনি যখন প্রফিটে থাকবে অবশ্যই আপনি সেল করে বেরিয়ে আসবেন, কারণ বাংলাদেশের শেয়ার মার্কেটে কিন্তু বেশি দিন শেয়ার পুষলে কিন্তু খুব একটা যে বেনিফিট হয় তা না। একমাত্র মাল্টিন্যাশনাল স্টকগুলো ছাড়া বাকিগুলোতে কিন্তু একটু দ্রুত প্রফিট নিয়ে নতুন গ্যারান্টি নেই ভালো, বুদ্ধিমানের কাজ, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখলাম। তো এই ছিল মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জ সম্ভাব্য শর্ট টার্ম বিনিয়োগে বা লং মোটামুটি স্বল্প মেয়াদি ইনভেস্ট করে আপনি একটা ভালো প্রফিট পেতে পারেন। এই স্টকগুলো আপনাদের সঙ্গে ডিসকাশন করছি। তো উদ্দেশ্যটা একটাই যে আপনাদেরকে কিছুটা হেল্প করা। তো সবার বিনিয়োগ সুরক্ষিত থাকুক, সবার প্রফিটে থাকুক, এবং বাংলাদেশের পুঁজিবাজার বর্তমান যে মুভমেন্ট বিরাজ করছে এটা যাতে কন্টিনিউ থাকে সেই আশায় ব্যক্ত করছি। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো স্টক নিয়ে আপনাদের সঙ্গে আবারও ডিসকাশন করবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।